জ্ঞানগঞ্জের কথা জিজ্ঞাসা করছো? জ্ঞানগঞ্জে তো আমি যাইনি। আর জ্ঞানগঞ্জ নিয়ে জল্পনা কল্পনা খুব এতটাই বেড়ে গেছে, কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যা বোঝা মুশকিল। সোশ্যাল মিডিয়া ভর্তি জ্ঞানগঞ্জ, কিন্তু গোপীনাথ কবিরাজের বইটা অথেন্টিক বই। জ্ঞানগঞ্জ নিয়ে তার যে বই, সেখানে তিনি তার গুরুদেব স্বামী বিশুদ্ধানন্দের কথা বলেছেন, যাকে বলা হতো গন্ধ বাবা। তিনি ইচ্ছামাত্র যে কোনো গন্ধ নিয়ে আসতে পারতেন। এছাড়াও তিনি সূর্যবিজ্ঞান জানতেন। তিনি যে খুব খুব অ্যাডভান্স যোগী ছিলেন তা নয়, পরবর্তীকালে বিবাহ করেছিলেন, ছেলে মেয়ে হয়েছিল, গৃহ হয়েছিল। তিনি খুব যে উন্নত একজন মহাপুরুষ ছিলেন তা এটা বলা যাবে না। তা তিনি এই অলৌকিক কাণ্ডগুলো যে করতে পারতেন, এগুলো তার জ্ঞানগঞ্জে সূর্যবিজ্ঞানের শিক্ষা। এবার জ্ঞানগঞ্জের যে অবস্থান, সে অবস্থানটা এই নবদ্বীপ যেমন একটা স্টেশন আছে, ঘরবাড়ি আছে, ঠিক সেরকম নয়। কখনো গিয়ে কোনো এক্সপ্লোরার বা কোনো মাউন্টেনিয়ার বা কোনো গবেষক জ্ঞানগঞ্জ খুঁজে পাবেন না, কারণ ওটা 4th এবং 5th ডাইমেনশনের মাঝখানে অবস্থান করে। আমি যদি 5th 6th ডাইমেনশনে উঠেও যাই, তাও যে আমি জ্ঞানগঞ্জের হদিশ পাবো তারও কোনো মানে নেই। ওটা একটা প্রোটেকশন দেওয়া আছে। যদি জ্ঞানগঞ্জের কোনো আচার্য, কোনো যোগী, কোনো গুরু মনে করেন তার তোমাকে দরকার জ্ঞানগঞ্জে কোনো রিসার্চ করার জন্যে, তাহলে তিনি তোমাকে সেটা জানাবেন। কীভাবে জানাবেন? দর্শন দিয়ে বার্তা দেবেন যে তুমি অমুক সময় অমুক জায়গাতে চলে এসো, কৈলাস মানস সরোবরে চলে এসো, সেখান থেকে তো এইভাবে হাঁটতে আরম্ভ করো, এরকমভাবে জানতে হবে করে। তাঁরা যদি চান তবে তোমার জন্য পথ খুলে যাবে। 3 নম্বর কথা হলো, জ্ঞানগঞ্জে বলা হয় চির বসন্তের দেশ। সেখানে গ্রীষ্ম, শীত, বর্ষা প্রবলতা নেই, সবসময় বসন্তকাল। এটাও সূর্যবিজ্ঞান দিয়ে করে রাখা আছে এবং হাজার হাজার তপস্বী ওখানে আছে। এবং জ্ঞানগঞ্জে প্রেসাইড করেন বা জ্ঞানগঞ্জে যিনি প্রধান, যিনি কেন্দ্র, তাকে বলা হয় বাবাজি মহারাজ। জ্ঞানগঞ্জটা তারই মধ্যে একটু স্থূল, তারপরে সেকেন্ডারি ডাইমেনশন আছে, সেখানে শক্তি উপাসনা হয়, শক্তির উপাসনা হয়। একটা 3rd ডাইমেনশন আছে, যেখানে শক্তির উপাসনা হয়, সেটাকে বলা হয় মহাতাপা মঠ। মহাতাপা মঠ, সেখানে আরো সূক্ষ্মতর সমস্ত অস্তিত্বরা সেখানে শক্তির উপাসনা করে। আমাদের গুরুমাজের কাছে শুনেছিলাম যে ঠাকুর রামকৃষ্ণের তন্ত্রগুরু যোগেশ্বরী অর্থাৎ মাতা ভৈরবী, তাকে এই জ্ঞানগঞ্জ থেকে, তিব্বত থেকে পাঠানো হয়েছিল ঠাকুরকে শিক্ষা দেওয়ার জন্য, তন্ত্র শেখানোর জন্য। এগুলো সব রহস্য। এ কথা কিন্তু সত্যি আমিও ভাবলাম যখন প্রথম শুনলাম গুরুমঞ্চের কথা, সেই তো আমাদের মনে কখনো প্রশ্ন জাগেনি কেন যে ভৈরবী কোত্থেকে এলো, তার ব্যাকগ্রাউন্ড কি, তার ছোটবেলা কেমন, তার সাধন জীবন কেমন, তিনি কি বাঙালি, এটা কখনো মাথাতেই তো আসেনি। ভৈরবী এসেছেন, কয়েক মাস থেকেছেন, ঠাকুর সিদ্ধ হয়েছেন, মা সারদা এসেছেন, মা সারদার সাথে ঝামেলা হয়েছে, ভৈরবী মা চলে গেছে, এইটুকুই জানি। কিন্তু এই সব কিছু পিছনে সূত্র আছে, ব্যাক স্টোরি আছে। তাকে পাঠানো হয়েছিল জ্ঞানগঞ্জ থেকে, ওই মহাতাপা মঠ থেকে। তৃতীয় একটা ডাইমেনশন আছে, হায়ার ডাইমেনশন জ্ঞানগঞ্জে, হাইয়েস্ট। সেখানে শুধু বিন্দু 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 নীল আলো, সেখানে শুধু কারণ শরীর আছে, সংকল্প করে যাচ্ছে এই বিশ্বের জন্য, এই সভ্যতার জন্য, এই পৃথিবীর জন্য, আগামীর জন্য, পূর্বের জন্য, আগামীর জন্য সংকল্প করে যাচ্ছে, সংকল্প চলছে। সেই সংকল্প রূপায়িত করার জন্য মূল জ্ঞানগঞ্জে তপস্যা চলছে, রিসার্চ চলছে, গবেষণা চলছে। সূর্য বিজ্ঞান হচ্ছে তার একটা ধাপ, চন্দ্রবিজ্ঞান আছে,
কেন বলো তো এই বিজ্ঞানগুলো ইম্পর্টেন্ট? কারণ এই সব কিছুই কিন্তু আমাদের পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি হয়েছে। এই মাইক্রোফোনটাই বলো, এই জামাটাই বলো, এই মালাটাই বলো, যা কিছু তৈরি হয়েছে এই পঞ্চতত্ত্ব দিয়ে। ক্ষিতি অব তেজ মরুদ্বোম, তার মধ্যে তেজ, সূর্য, তেজ, আগুন, তাই নিয়ে এক্সপেরিমেন্টেশন। সেটাকে যদি একটু পাল্টে দিয়ে বস্তুর চরিত্রকে পাল্টে দেওয়া যায়, একটা ফুলকে একটা মালা করা যায়, এমনকি একটা ফলকে একটা ইটের টুকরো করা যায়। এই পঞ্চতত্ত্ব যদি ম্যানিপুলেশন করতে পারা যায়, এরকম সূর্য বিজ্ঞান, চন্দ্র বিজ্ঞান, বায়ু বিজ্ঞান, প্রাণতত্ত্ব, চন্দ্র বিজ্ঞান দিয়ে মানুষের মনের পরিবর্তন ঘটানো যায়। আর এগুলো সহজে করা না, এগুলো সব নিজের মধ্যে করা নয়, এগুলো দেশ কাল পাত্রে, একটা দেশ কি একটা কন্টিনেন্ট কি গোটা পৃথিবীতে মানুষের চেতনাকে পাল্টে দেওয়া। গত ধরা যাক 20-30 বছরে 1984 থেকে গুরু মহারাজ বলছেন প্লাস ওয়ার্ল্ড থেকে প্রচুর শিশু জন্মেছে। প্লাস ওয়ার্ল্ড মানে হচ্ছে উন্নত ডাইমেনশন থেকে প্রচুর নতুন নতুন শিশুরা জন্মেছে, এখনো জন্মাচ্ছে তারা। এরা কেন এলো দুম করে একসাথে এক জায়গায় কেন আসছে, গোটা পৃথিবীতে কেন আসছে? জ্ঞানগঞ্জের সংকল্প থেকে, জ্ঞানগঞ্জের রিসার্চ থেকে। সুতরাং জ্ঞানগঞ্জে তুমি চাইলেই যেতে পারবে না। একটা অদৃশ্য বলতে পারো চালনী শক্তি, একটা অদৃশ্য বলতে পারো গভর্নমেন্ট, সূক্ষ্ম গভর্নমেন্ট, যেটা পুরো পৃথিবীর যে মানব সভ্যতা তাকে নিয়ন্ত্রণ করছে, সেই জ্ঞানগঞ্জ। এই জ্ঞানগঞ্জকে যাকে বলে কবজা করবে, এই মানসিকতা দিয়ে চীন তিব্বতের উপরে এত লোভ চীনের। তিব্বতে যে খুব খনিজ পদার্থ আছে, তিব্বতের সংস্কৃতির প্রতি বা তন্ত্রের প্রতি যে চীনের খুব আগ্রহ, তা কিন্তু খুব একটা নয়। চীনের আগ্রহ পুরো পৃথিবীর ন্যারেটিভটা তারা কন্ট্রোল করবে, পুরো পৃথিবীকে তাদের মতে ওরা ওঠাবে, বসাবে, চালাবে, এটাই চীনের মতলব। যে কোনো দেশ তাই করে, যে কোনো কালচার তাই করে। তুমি ধরো খুব মানে ইস্কনের ভক্ত, আমি উদাহরণস্বরূপ বলছি, তুমি ইস্কনের মেম্বার, দীক্ষা টিক্ষা নিয়েছো, তুমি চাইবে এই ঘরে সবাই একদিন জন্য তাদের ইস্কন হয়ে যায়। তুমি এটা মনে করবে না ঠিক আছে আরেকজন আরেকটা মত নিয়ে আছে, থাক না, সে তার মতন করে এগোক। এই ভাবটা কাদের বলো তো? ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা শারদা, আমাদের গুরুদেব। এই ভাবটা, যে যে ভাব নিয়ে আছো তুমি এগো তোমার ভাবে, দাঁড়িয়ে পড়ো না, আটকে যেও না। তা চীনও চেয়েছে পুরো পৃথিবী কন্ট্রোল করতে গেলে জ্ঞানগঞ্জটা দরকার। তাই জ্ঞানগঞ্জ খুঁজতে মানে পাগলের মতন খুঁজেছে, এখনো চেষ্টা করছে, স্যাটেলাইট দিয়ে, রেডার দিয়ে, ড্রোন দিয়ে এখনো চেষ্টা করে যাচ্ছে, কিছুতেই পাচ্ছে না। কিন্তু চীনের এবং অন্যান্য দেশেরও এই বাড়াবাড়ি রকমের মানে বিরক্তি করার জন্য অসুবিধাও কিন্তু হচ্ছে জ্ঞানগঞ্জে। যেটা গুরু মহারাজের কাছে আমরা জেনেছি যে ঋষি মহাত্মারা হিমালয়ের অনেক গুপ্ত স্থান পাল্টাতে চাইছেন, আর হিমালয়তে থাকতেই চাইছেন না। পুরো হিমালয়টাই লোভীদের নজরদারিতে চলে এসেছে। হিমালয় জঙ্গলের বেড়ে বেড়ে জানো তো প্রচুর প্লুটোনিয়াম ও ইউরেনিয়াম আছে প্রচুর পরিমাণে। আর হিমালয় তো শুধু ভারতের নয়, চীন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল বা মায়ানমার, অনেকগুলো দেশ তো সব সময় একটা কম্পিটিশন চলছে হিমালয়কে ধ্বংস করে। হিমালয়ে যত পদার্থ আছে যা দিয়ে অনেক ব্যবসা করা যাবে, যা নিয়ে ইকোনমিক্যালি পৃথিবীটাকে মুঠির মধ্যে ধরা যাবে, সেগুলো খনন করে বার করে আনার চেষ্টা করছে। এখনো পর্যন্ত জ্ঞানগঞ্জ বিপর্যস্ত হয়নি, এটা অনুমান করা যায়। এবং যা কিছু হয়ে চলেছে, যেগুলো তোমার মনে হচ্ছে হয়তো খুব দুর্ভাগ্যজনক, বিপর্যয়জনক, আমাদেরও মনে হচ্ছে,
ভালো মন্দ সব কিছুই জানবে জ্ঞানগঞ্জের সংকল্প থেকেই কিন্তু হচ্ছে। পরিণামে যা হবে তা মঙ্গল হবে, তা শুভ হবে, তা সুন্দর হবে, তা ঊর্ধ্বমুখী হবে, তা জাগ্রত হবে। পরিণামে যা হবে